বন্ধুরা, আশা করি সকলে সবাই খুব ভালো আছেন। আমি ইকো পার্কের সেকেন্ড এপিসোড নিয়ে চলে এসেছি আজকে। ইকো পার্ক রিলেটেড নতুন কিছু আপডেট আছে, তো অনুরোধ করব পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন। পার্কিং যেটা এখন চেঞ্জ হয়েছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে কিছু নিয়ম চেঞ্জ হয়েছে পার্কিংয়ের। টু হুইলারের জন্য শুধু 3 নম্বর গেট দিয়ে এন্ট্রি আছে। এই 3 নম্বর গেট, এই যে মিষ্টি হাবের পাশে যে 3 নম্বর গেট আছে, এখানে শুধু টু হুইলার এন্ট্রি অ্যাভেলেবেল আছে। আর বাকি 4 হুইলার 6 হুইলার এগুলো 1 নম্বর গেট অথবা 4 নম্বর গেট, এই দুটো দিয়ে এন্ট্রি করা যাবে। আর যদি হেলমেট রাখেন তাহলে 3 নম্বর গেট দিয়ে ঢুকে এসে এখান থেকে এভাবে এসে এখানে এই যে মাস গার্ডেনের ঠিক উল্টো দিকে এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, এখানে হেলমেট রাখা যায়। হেলমেট রাখার সময়সীমা হলো সকাল 11:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। 10 টাকা করে পার হেলমেট নেবে সারাদিনের জন্য। অবশ্যই টোকেনটা সাথে রাখবেন, টোকেনটা জমা দিয়ে তারপর হেলমেটটা আপনারা নিতে পারবেন। আমরা 4 নম্বর দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আমরা এন্ট্রি নিয়েছি 3 নম্বর গেট থেকে, কিন্তু আপনাদের দর্শকদের সুবিধার জন্য আমরা 4 নম্বর গেটে এসে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। ঢুকেই প্রথমে এরকম একটা মূর্তি দেখা যাচ্ছে করোনা ভাইরাসে। ঢুকেই প্রথমে একটু রেস্টুরেন্ট পেয়ে যাবো, বাঁ দিক আর ডান দিক মিলে আছে। আর প্রথমেই 4 নম্বর গেটে ঢুকেই প্রথমেই একটা গেমিং হাব আছে, নাম হচ্ছে টেক অফ VR গেম পার্ক। এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি বিভিন্ন টাইমিংয়ের আছে, যেমন মাসাজ চেয়ার 15 মিনিটের আছে, গেম আছে 5 থেকে 6 মিনিট। তো এরকম বিভিন্ন অ্যাক্টিভিটি এক একটা আলাদা আলাদা টাইমিং আছে, সেটা জিজ্ঞেস করে নিতে হবে। প্রথমেই রয়েছে এখানে মাসাজ চেয়ার, তারপর রয়েছে VR 4 সিটার, এরপর রয়েছে VR 360। VR 360 ডিগ্রি মানে গেমিং এরকম কিছু একটা দেখা যায়, সেটার সেট আপ করা আছে। এটা VR রেসিং কার। তারপরে রয়েছে VR এয়ারক্রাফট, এখানে বাচ্চারা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে হেলিকপ্টার রাইড করছে, মানে হেলিকপ্টার ফ্লাই করছে। তো এদিকে রয়েছে সুপার বাইক, এখানে বাস্কেটবল রয়েছে, এটা বক্সিং, আর এইটা হ্যামার। স্পেশালি এটা একটা বাচ্চাদের মানে কিডস কর্নার, তবে বড়রাও এখানে এসে এনজয় করতে পারে, অনেক কিছু আছে এখানে। আসলে অবশ্যই দেখবেন, এই অ্যাক্টিভিটিগুলো করবেন, তাহলে খুব ভালো লাগবে। আমরা বেরিয়ে গেছি গেমিং হাব থেকে, এবারে যাচ্ছি 7 ওয়ান্ডার্স দেখতে। টাইমিংটা এখানে দেওয়া আছে। এখান থেকে এন্ট্রি 7 ওয়ান্ডার্স। 7 ওয়ান্ডার্সে ঢুকেই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি গিজার পিরামিড। তার একটা রেপ্লিকা তৈরি করা হয়েছে, খুবই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন। ওইদিকে আবার পিরামিডের ভেতরে এন্ট্রি নেওয়া যাবে, আমরা ভেতরে গিয়ে দেখবো কি কি আছে। অনেকটাই উঁচু। এখানে মিশরীয় সভ্যতার বিভিন্ন পিরিয়ডের পেন্টিং করা আছে খোদাই করে। তো অ্যাকচুয়ালি পিরামিডের ভেতরেও এরকম আছে, তারই একটা ক্ষুদ্র সংস্করণ করা হয়েছে। মামি রাখা আছে, দেখতেই পাচ্ছেন কফিনের মধ্যে। কিন্তু এখানে এসে একটা জিনিস দেখলাম, এখানে কিছু নোংরা এরকম ফেলে রেখেছে দর্শক, মানে যারা এখানে এসেছিল। তা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এরকম ডাস্ট বা এরকম নোংরা এখানে দয়া করে ফেলবেন না, এটা খুবই বাজে লাগে দেখতে। পিরামিড দেখা হয়ে গেছে, এরপর আমরা নেক্সট ওয়ান্ডারের দিকে যাচ্ছি। এখানে ডিটেলস দেওয়া আছে। এটা খুবই প্রাচীন একটা স্থাপত্য, তারই একটা রেপ্লিকা বানানো হয়েছে, পেট্রা জর্ডান। এটা অ্যাকচুয়ালি এটা পুরোটাই পাথর কেটে বানানো হয়েছে। তো এখানে তারই একটা ক্ষুদ্র সংস্করণ তৈরি করা হয়েছে।
বাইরে হেভি গরম, ভেতরে কি সুন্দর আরাম। এখানে আরও রয়েছে এরকম, এগুলো অ্যাকচুয়ালি রয়েছে, তো তারই একটা রেপ্লিকা বানানো হয়েছে। এরপর আমরা চলে এলাম আরেকটি ওয়ান্ডার্স দেখতে, যেটি দ্য ক্রাইস্ট রেডিমার স্ট্যাচু। এটা ব্রাজিল অবস্থিত, তারই একটা রেপ্লিকা বানানো হয়েছে, খুবই সুন্দর লাগে দেখতে। এটা হলো আরেকটি ওয়ান্ডার্স, নাম হচ্ছে মাউই, ইস্টার ল্যান্ডের মাউই। এগুলো পুরোটাই এরকম পাথরের তৈরি, তো এটা খুবই প্রাচীন একটা স্থাপত্য। আর এই হলো আমাদের সবার পরিচিত আগ্রার তাজমহল, যা বিশ্বের 7ম ওয়ান্ডার্সের মধ্যে একটি অন্যতম। আগ্রার তাজমহলে এসে সুখের ঘুম ঘুমাচ্ছে একজন। ভেতরটা অনেকটা এরকম, ভেতরে বোধহয় যাওয়ার অ্যালাউ নেই, তবু আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা। এবার আমরা চলে এলাম দ্য গ্রেট ওয়াল অফ চায়নাতে। কনস্ট্রাক্ট করা হয়েছে বিভিন্ন পিরিয়ডে, তো এটা বলা হয় যে বিভিন্ন সময়, আগে তো এত উন্নত টেকনোলজি ছিল না, তো তখন ওয়ার্কাররা কী করতো যে ভাতকে আঠার মতো ইউজ করে তারা প্লাস্টার করতো, মানে ইট এরকম পাথরের মাঝখানে যেরকম সিমেন্ট দেওয়া আছে, তো তারা ভাত ইউজ করে এটাকে দেয়ালগুলোকে তৈরি করতো, যখন নাকি তাদের কাছে এত উন্নত টেকনোলজি ছিল না। এবং এটাও শোনা যায় যে যারা নাকি ওয়ার্কার ছিল, যারা এরকম মানে এই প্রাচীরটাকে যারা বানিয়েছিল, তারা যখন কাজ করতে করতে কিছু লোক আছে মারাও যেত, তখন তাদেরকে এই প্রাচীরের নিচেই কবর দিয়ে দেওয়া হতো। তো এটা খুবই খারাপ একটা বিষয়, কিন্তু তাদের পরিশ্রমের ফলেই এত সুন্দর চীনের প্রাচীর তৈরি করা হয়েছিল। আর তারই একটা ক্ষুদ্র নিদর্শন আমাদের ইকো পার্কে তৈরি করা হয়েছে। এরকম প্রাচীরে বিভিন্ন জায়গায় এরকম টাওয়ার বানানো থাকে, তো সেখানে যারা নাকি যোদ্ধারা, তারা এখানে পাহারা দিত, এরকম বিভিন্ন রকমের টাওয়ার বানানো থাকতো এখানে, সেরকমই তার একটা ক্ষুদ্র নিদর্শন বানানো হয়েছে। এই হলো রোমের কোলোসিয়াম। এখানে গেট করা আছে, বড় গেট, এই ঢুকে গেলাম। এখানে বিভিন্ন দর্শকরা খেলা দেখতো, এবং বিভিন্ন রাজা মহারাজারা বসতো, এবং ঠিক এই ধাঁচে এখনকার স্টেডিয়ামগুলো তৈরি করা হয়, যে সেই প্লেগ্রাউন্ড যেখানে বিভিন্ন জন্তুদেরকে ছেড়ে দেওয়া হতো, এরকম মেজ মতো বানিয়ে দেওয়া হতো, মানুষদের এখানে ছেড়ে দেওয়া হতো, তাদের জীবন বাজি রেখে তাদেরকে খেলতে হতো। আমরা এখন এই বেরিয়ে গেলাম 7 ওয়ান্ডার্স দেখে। এখানে এরকম সিঁড়ি করে দেওয়া হয়েছে, এরকম একটা আমি দেখেছিলাম ভুটানে গেছিলাম যখন, এরকম দেখেছিলাম যেভাবে রাস্তা পারাপার করা যায়, পেঁচানো সিঁড়ি লোহার। এদিক দিয়ে যাওয়া যায়। খুব সুন্দর লাগে দেখতে, পুরোটাই কাঠের বানানো।
এখান থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি বাটারফ্লাই গার্ডেনে। এরকম গাড়িতে করেও ঘুরতে পারবেন, এরকম বাচ্চাদের ছোট গাড়িও রয়েছে ঘোরানোর জন্য। দাদা এগুলোর টিকিট প্রাইস কি আছে? 70 টাকা। কতক্ষণ? 3 রাউন্ড। আচ্ছা, 3 রাউন্ড 70 টাকা। বাচ্চারা আসলে অবশ্যই এগুলো চড়াবেন, খুব আনন্দ হবে তাহলে, কারণ এরকম ফাঁকা জায়গায় এরকম গাড়ি চড়ার মজাটাই আলাদা। যাই হোক, চলে এলাম বাটারফ্লাই গার্ডেনে। এখানে অনেক বাটারফ্লাই উড়ে বেড়াচ্ছে। সোজা এসে এভাবে ডান দিকে যেতে হবে। এই হচ্ছে বাটারফ্লাই গার্ডেনের ভিতরে, এর ভেতরে রয়েছে। হ্যাঁ, ওই তো এখানে এন্ট্রি লেখা আছে। আমরা এখন এই এন্ট্রি নেবো, কিন্তু এখানে যেহেতু ভিডিও করা যাবে না, তাই জন্য আমরা ফোনটা রেখে দিলাম। পরে দেখে আসি, অভিজ্ঞতাটা জানাচ্ছি আপনাদের। মোস্টলি এখানে ব্ল্যাক কালারের, ইয়েলো কালারের আর অরেঞ্জ কালারের বাটারফ্লাই দেখতে পেলাম। তবে হ্যাঁ, বলে রাখি শনিবার আর রবিবার বাটারফ্লাই গার্ডেন ওপেন থাকে, তো যদি শনি রবিবারের মধ্যে আসেন তাহলে কিন্তু দেখতে পাবেন, এছাড়া বাকি দিন কিন্তু দেখতে পাবেন না। খুবই সুন্দর একটি দুর্গা মূর্তি রয়েছে, চারিদিকটা খুব সুন্দর লাগে দেখতে। এদিকে ডান দিকে সাইকেল ভাড়া নেওয়ার ব্যবস্থা আছে, সাইকেল রেন্টে আপনারা নিতে পারেন। 150 টাকা করে নেবে 30 মিনিটের জন্য, তো 5 মিনিটের মতো এক্সট্রা দেবে হয়তো, তবে টোটাল 35 মিনিটের মধ্যে আপনাদের সাইকেল দিয়ে যেতে হবে। মাঠের ঠিক অপর প্রান্তে এরকম রয়েছে একটা টয় ট্রেন রয়েছে রাখা, যেখানে লেখা আছে ঘুম স্টেশন। আপনারা সবাই জানেন, ঘুম স্টেশনের নাম শুনেছেন। তো দার্জিলিংয়ের এটা একটা বিখ্যাত ট্রেন, তারই একটা মানে সংস্করণ এখানে দেওয়া আছে। তবে এটা বোধহয় চড়া যাবে না, এটা চড়া যাবে না, এটা এমনি রাখা আছে। খুব সুন্দর লাগছে, পুরো রিয়েল লাগছে দেখতে। এখানে ফটোশ্যুট করা যাবে, 10 টাকা নেবে পার হেড। তো ওই যে এখানে লেখা আছে দেখুন, ঘুম স্টেশনে ফটোশ্যুট করলে 10 টাকা করে নেবে। এখন চলে এলাম আমরা মাস্ক গার্ডেনে। এটা একটা খুব সুন্দর জায়গা, এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ রাখা হয়েছে, লাগানো আছে, আর বিভিন্ন রকমের মাস্ক। বেশিরভাগই এখানে দেখতে পাচ্ছি রাক্ষসদের মাস্ক লাগানো আছে। এই দিকেও রয়েছে বিভিন্ন রকমের মাস্ক আছে এখানে, দেখতে পাচ্ছি এখানে যেমন রাক্ষসের মাস্ক, ওটা কিসের, ওটা মনে হয় হনুমানের মাস্ক। এদিকে রয়েছে কিছু মাস্ক, অনেক রকমের মাস্ক রয়েছে। এখানে একটা মাস্ক রয়েছে উদাসীন মাস্ক, এটা উদাসীনভাবে রয়েছে, দেখুন খুব সুন্দর লাগে দেখতে। এই হলো ভাস্কর্যে বাংলার ইতিহাস উদ্যান, এটার নাম রাখা হয়েছে। এখানে আমাদের হিন্দু কালচারের কিছু নিদর্শন রয়েছে। শ্রী চৈতন্যদেব মহাপ্রভু রয়েছেন, এবং তার যে লীলা, তিনি তার জীবনকালে কী কী করেছেন তার কিছু নিদর্শন এখানে দেখানো হয়েছে। এখানে একটা দেবী দুর্গার একটা মূর্তি রাখা রয়েছে, দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগে দেখতে। ইকো পার্কের একটা বিশেষ ব্যাপার হচ্ছে এখানে সমস্ত কিছুই দেখুন সোলার ইলেকট্রিসিটিতে চলে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, মোটামুটি 7 থেকে 8 মিনিট লাগলো এই পুরো জায়গাটা এক্সপ্লোর করতে, অনেকটাই বড় জায়গা। তবে এখানে বসার জায়গাও আছে, গাছতলা বসতে পারেন বিভিন্ন জায়গায়, খুব সুন্দর এই জায়গাটা। আমাদের ভারতীয় সংস্কৃতির বিভিন্ন যে রূপ, কোনভাবে ভারতীয় সংস্কৃতি উন্নতি লাভ করেছিল, কি কি কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছিলো ভারতীয় সংস্কৃতি, সমস্ত কিছু এখানে দেখানো হয়েছে। খুবই সুন্দর জায়গা, খুবই ইনফরমেটিভ জায়গাটা। আপনারা আসলে অবশ্যই এই জায়গাটা দেখবেন, স্কাল্পচার গার্ডেন অফ বেঙ্গল হিস্ট্রি, এই জায়গাটার নাম, অবশ্যই দেখবেন জায়গাটা, খুব সুন্দর জায়গা। এরপর আমরা চলে এলাম হেলিকোনিয়া গার্ডেনে, এর ঠিক পাশেই রয়েছে, স্কাল্পচার গার্ডেনের ঠিক পাশেই রয়েছে। এখানে বিভিন্ন রকমের ক্যাকটাস গাছ রয়েছে, ছোট বড় বিভিন্ন রকমের,
এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, সুন্দর জায়গাটা, কত রকমের ক্যাকটাস গাছ আছে এখানে। এর ভেতরটাও খুব সুন্দর, অনেক বসার জায়গা রয়েছে। এটা সুন্দর একটা ঝর্ণা মতো বানানো হয়েছে, দেখুন কত সুন্দর লাগে দেখতে। এখানে প্যাডেল বোর্ডের ব্যবস্থাও করা আছে। স্যাটারডে সানডে 150 করে পার বোট। আচ্ছা, আর বাকি দিনগুলো? টিউসডে টু ফ্রাইডে 100 রুপিস পার বোট। আচ্ছা, 100 রুপিস পার বোট, টিউসডে টু ফ্রাইডে। আচ্ছা, এর 20 মিনিটস করে হবে। আচ্ছা, জল ভরার যে জায়গাটা রয়েছে তার ঠিক পেছন দিকেই রয়েছে গলফ গার্ডেন। এখানে গলফ খেলা যাবে, জানি না এর কি টার্মস কন্ডিশন আছে। অনেকটা বড় জায়গা নিয়ে, তো আমরা তো গলফ খেলতে পারি না, তাই আমরা এর ভেতরে আর ঢুকলাম না। আপনারা যদি কেউ গলফ খেলে থাকেন কোনো সময়, তাহলে এসে এখানে একবার ট্রাই করতে পারেন। খুব সুন্দর জায়গাটা। ট্রেন থেকে এসে এইভাবে এখানে জল ভরে নেওয়ার ব্যবস্থা আছে। কয়েন দিতে হবে, 1 টাকা 500 ml আর 2 টাকা 1 লিটার। দেখি জল পাওয়া যায় কিনা। আমি 1 টাকা দেবো এখন, দেখি 500 ml জল দেয় কিনা। এই দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা বাটন প্রেস করতে হবে। এই জল পড়ছে, জল পড়ছে 500 ml। যা ভরে, এই তো এই গলফ গার্ডেনের ঠিক উল্টো দিকে রয়েছে এই যে ওয়েলকাম টু বাম্বু গার্ডেন। এখানে সব ব্যাম্বু রয়েছে, অনেকটা জায়গা নিয়ে রয়েছে বাম্বু গার্ডেনটা। বাম্বু গার্ডেনের ঠিক এখানে পাশে একটা বাচ্চাদের ফিডিং রুম রয়েছে। আপনারা আশা করি বুঝতে পারছেন, বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য এখানে বিশেষ ব্যবস্থা করা আছে। এই জিনিসটা খুব ভালো করেছে ইকো পার্কের তরফ থেকে। এই হলো রেইন ফরেস্ট, বিখ্যাত রেইন ফরেস্ট। কিন্তু রেইন ফরেস্ট পুরো শুকনো এখন বর্তমানে, দেখতে পাচ্ছেন। শিম্প্যাঞ্জি মহাশয় বসে আছেন, এখানে বসে ছবি টবি তোলা যাবে। এখানে শাওয়ার নেওয়ার ব্যবস্থাও আছে, এখানে চেঞ্জিং রুম আছে, চেঞ্জ করে নেওয়া যাবে। তবে এখন মনে হয় বন্ধ আছে, জানি না। এখানে বসা যাবে এসে, রেইন ফরেস্ট থেকে ঘুরে এসে। খুব সুন্দর লাগছে এই মন্দিরটা। এক্স্যাক্টলি আমি ঠিক জানি না এটা কী মন্দির। আপনারা যদি জেনে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এটা কী মন্দির, তাহলে আমি বুঝতে পারবো। এতক্ষণ ধরে যে কটা দেখলাম, এই মন্দিরটা বেশ সবচেয়ে সুন্দর লাগছে, মানে এই যেটা বানিয়েছে আর কি মন্দিরটা, খুব সুন্দর লাগে দেখতে। এখানে লেখা আছে ফুল ছিঁড়বেন না, নাহলে 500 টাকা জরিমানা হবে। এখন আমরা মিস্ট গার্ডেনের ভেতরে ঢুকছি। এখানে অনেক রকমের গোলাপ রয়েছে, অনেক রকমের গোলাপ। এখানে যা দেখছেন সব গোলাপ একটা। ওয়াও, এই জায়গাটা খুব সুন্দর লাগছে। এখানে গাছের প্রত্যেকটা গাছে ফুল সুন্দরভাবে ফুটে রয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। এদিকে রয়েছে সব রেড রোজ। এই মার্চ মাসের দিকেই এই ফুলগুলো ফুটে যায় সব, তার আগে আসলে হয়তো এত ফুল ফুটতে দেখা যাবে না। তো আপনাদের বলবো মার্চ মাসের দিকে আসবেন, তো অবশ্যই এই ফুলগুলো দেখতে পাবেন। অনেকটা লম্বা রাস্তাটা, যে সেখানে শুরু হয়েছে, এখান থেকে এসে এই শেষ হলো। ইকো পার্ক অফিসের ঠিক পাশেই একটা রেস্টুরেন্টে এখানে এলাম, খাবো এখন। আমরা দুটো ভেজ বার্গার আর একটা পনির প্যাটিস নিয়েছি। আমরা চলে এসেছি এখন বাংলার গ্রামে, চলে এলাম বাংলার গ্রামে। টিকিট মূল্য 10 টাকা পার হেড, 3 বছরের ঊর্ধ্বে হলেই টিকিট লাগবে। আমার ব্যাড লাক যে আমি গ্রাম বাংলায় ঢুকতে পারলাম না, বাংলায় থেকে গ্রাম বাংলায় ঢুকতে পারলাম না, কারণ আমার কাছে 10 টাকা খুচরো ছিল না। এখানে ইউপিআই অ্যাকসেপ্ট করছে না, আর আমার কাছে 10 টাকা খুচরো নেই। সো ব্যাড লাক। গ্রাম বাংলার ঠিক পরেই রয়েছে সোলার গ্লোব। সোলার গ্লোবের ভিডিওটা আমি অলরেডি ইউটিউবে
আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা অবশ্যই দেখবেন। খুবই ইনফরমেটিভ ভিডিও। পুরো সোলার গ্লোবটাকে আমি কভার করেছি ওখানে। সোলার গ্লোবের ঠিক পাশেই রয়েছে হার্বাল গার্ডেন। এখানে বিভিন্ন রকমের হার্বাল গাছ লাগানো আছে, তো ওগুলোর আমি নাম জানি না, কিন্তু জায়গাটা দেখতে খুবই সুন্দর। এরকম বক্স বক্স মতো করা আছে, কালমেঘ এগুলো তো সবাই জানে, তুলসী গাছ। এখানে সবকটা গাছেরই নাম দেওয়া আছে, যেমন এটা তাম্রপর্ণা, এরকম বিভিন্ন ঔষধি গাছ রয়েছে। তো এই প্রত্যেকটা গাছের নাম এখানে মেনশন করা আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন একবার, তাহলে অনেক অভিজ্ঞতা হবে। বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন অথবা বোটানি নিয়ে যারা পড়াশোনা করেন, তারা এসে এখানে বেশ মজা পাবেন, কারণ তাদের অনেক কিছু জানা জিনিস এখানে দেখতে পাবেন, যেটা বাকিরা জানে না, কিন্তু তারা জানবেন অবশ্যই। মোটামুটি 5 মিনিট মতো লাগবে জায়গাটা ঘুরে দেখতে। এরকম একটা ইন্টারেস্টিং গাছ দেখাচ্ছে, গন্ধপ্রাসরিণী গাছটার নাম, নাগাকেশর। আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এইবারে আমরা যাব গেট 2 এর দিকে। আমরা চলে এলাম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করতে। এখানে লাইন দিয়ে প্যাডেল বোট রাখা আছে। এখানে বিভিন্ন বোটিংয়ের প্রাইস, টাইমিং সমস্ত কিছু মেনশন করা আছে, আপনারা একবার দেখে নেবেন প্লিজ। সমস্ত কিছু দেওয়া আছে এখানে। এখন প্রায় 1 মাস ধরে বোটিংয়ের মধ্যে শুধু এই শিকারা, এই যে দেখতে পাচ্ছেন শিকারা, এই বোট আর এই প্যাডেল বোট, এই দুটোই এখন অ্যাভেলেবেল আছে। এই শিকারা বোট 30 মিনিট, 2 থেকে 4 জন, 300 টাকা। 5 বছরের নিচে উঠতে বারণ করা হচ্ছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। বোটিং শেষ করে এবার আমরা যাচ্ছি জাপানি ফরেস্টের দিকে, মানে 1 নম্বর গেটের দিকে। প্রায় সন্ধে হয়ে এসছে, এখন বাজে মোটামুটি প্রায় 6টা বাজে। আমরা এখন যাচ্ছি জাপানি ফরেস্টের দিকে, তারপরে আইফেল টাওয়ার দেখে তারপরে বাড়ি চলে যাব। জাপানি ফরেস্টের এদিকে আসতে গিয়েও দেখলাম এখানেও কিছু ওয়াটার অ্যাক্টিভিটি করা হয়। এখানে তার লিস্ট, প্রাইস, টাইমিং সহ দেওয়া আছে। অবশ্যই আসলে আপনারা এগুলো একবার অ্যাক্টিভিটিগুলো করে দেখতে পারেন, খুবই এনজয়েবল। তবে এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, তাই আমরা
কিছু চড়লাম না। দিনের ইকো পার্কের সৌন্দর্য একরকম, আর রাতের ইকো পার্কের সৌন্দর্যটাও অন্যরকম। তবে দুটোই ভিন্ন, কিন্তু দুটোই খুব সুন্দর, অসাধারণ লাইটিং। মানে যেদিকেই তাকাবে সেদিকেই মুগ্ধ হবে দেখে। চলে এলাম জাপানি ফরেস্ট, আর ওই যে দূরে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার। এটা একটা ক্যাফে, জাপানিজ ক্যাফে, তবে আমরা এখন এখানে যাব না। এই জায়গাটা বিকেল দিকে এলাম কারণ এই লাইটিংটা দেখানোর জন্য, ওই জন্য সকালবেলায় মানে দিনের বেলায় দিকটা আসিনি। তো আপনাদের লাইটিংটা দেখাবো বলেই এখানে দেখতে পাচ্ছেন। মানে এটা অ্যাকচুয়ালি বাঁশ পুঁতে রাখা হয়েছে, মানে দেখানো হচ্ছে যে বাঁশ পুঁতে রাখা হয়েছে, তার মধ্যে লাইট জ্বলছে। কত সুন্দর লাগছে দেখুন দেখতে। অ্যাকচুয়ালি জাপানে যে মুন গেট রয়েছে, তো এটা মোটামুটি 10,000-এর ওপরে এরকম গেট রয়েছে। তো এটা এতগুলো গেট এখানে নেই, তবে সেরকমভাবেই বানানো হয়েছে। এটা লাফিং বুদ্ধ, যাওয়ার পথে বিভিন্ন রকমের লাফিং বুদ্ধের মূর্তি নিচে রাখা আছে। দেখতে দারুণ লাগছে, একটা বাচ্চা খেলছে ওখানে, কি সুন্দর। এখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজে কিছু একটা লেখা আছে, আমি ঠিক বুঝতে পারছি না। অসাধারণ লাগে দেখতে লাইটটার জন্য। দিনের বেলায় জন্য আসিনি কারণ এই লাইটিংটা মিস করতাম তাহলে। এখন মেইন টেম্পলে যাচ্ছি। কি সুন্দর লাইটিং, এই লাইটিংটা দেখানোর জন্যই সন্ধ্যেবেলা এসেছি। এই জিনিসটাকে আপনাদের মধ্যে খুবই পবিত্র মনে হয়, এরকম রাউন্ড করে ঘোরাতে হয়। এটা খুবই একটা পবিত্র জিনিস জাপানিদের। আচ্ছা, এখানে অবশ্যই জুতো খুলে যেতে হবে। এই জুতো রেখে ভেতরে যাচ্ছি। অন্ধকারে অত কিছু দেখা যাচ্ছে না ক্লিয়ারলি। এখানে ঘন্টা আছে বড় বড়। এই বাগানেও ঢোকা যাবে এখান থেকে নেমে। এখানে এই মন্দিরের গেট বন্ধ আছে, তো ভেতরে ঢুকে ঘন্টা বাজাতে পারলাম না। যাই হোক, জানি না ভেতরে এন্ট্রি হয় কি না আদৌ। দেখতে খুব সুন্দর লাগছে। জাপানি টেম্পল দেখা হয়ে গেছে, এবার যাচ্ছি জাপানিজ মঙ্কদের দেখতে। এই হলো জাপানিজ মঙ্ক, বিভিন্ন রকমের মঙ্ক রয়েছে। জাপানি ফরেস্ট থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। জাপানিজ ফরেস্ট দেখার পরে এখন আমরা যাচ্ছি আইফেল টাওয়ার দেখতে। ওই যে দূরে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার। দুর্ভাগ্যবশত আমরা আইফেল টাওয়ারে উঠতে পারলাম না। আপনাদের আইফেল টাওয়ারটা একবার দেখিয়ে দিই। এখানে ওঠার ব্যবস্থা আছে। এটা সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে, তাই এখন 6টার বেশি বাজে, তাই এখন আর ঢুকতে পারলাম না। আমাদের নিরাশ হয়ে বাড়ি ফিরতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। দেখা হবে পরের একটি নতুন এপিসোড নিয়ে ইকো পার্কের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের সাজেশন জানাবেন কমেন্ট বক্সে লিখে। সকল ভিউয়ার্সদের অনুরোধ করব দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, জার্নি উইথ পার্থপ্রতিম চ্যানেলটিকে। নেক্সট এপিসোডে আমি ইকো পার্কের আরও কিছু জায়গা এক্সপ্লোর করব। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।